জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি সরকার অবিশ্বাস্য নাটকীয়তা শুরু করে দিয়েছে। জামাত ঘটনা টের পেয়ে জরুরি ভিত্তিতে জাতির উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছে। দর্শক, বিএনপি আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদ, জুলাইয়ের স্পিরিট এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তারা ভারতের পারপাস সার্ভ করার চেষ্টা করছে, যেহেতু ভারত তাদের ক্ষমতা এনে দিয়েছে। এই জন্যে আদালতকে ব্যবহার করছে, বিচারকদের ম্যানেজ করে ফেলেছে। কিন্তু এখানে জনগণকে বুঝতে দিতে চাইছে না। সরাসরি বিএনপির আইনজীবীরা না, বিএনপি পন্থী অথবা বিএনপির লোকজন, সরকারের মদতপুষ্ট কিছু লোকজন এটা নিয়ে নাটক করার চেষ্টা করছে। আবার সরাসরি আওয়ামী লীগও না। কি সূক্ষ্ম কৌশল! কিন্তু এটা জামাত ঘটনা পুরোপুরি বুঝে গেছে যে বিএনপি যে নাটকীয়তা করছে, এই যে লুকোচুরি খেলছে, হাইড অ্যান্ড সিক খেলছে, এটা জাতির উদ্দেশ্যে জরুরিভাবে জামাত একদম ক্লিয়ার করে পানির মতো বুঝিয়ে দিয়েছে সংবাদ সম্মেলন করে। জামাত ইসলামী হঠাৎ করেই 2 মার্চ রাত 10টায় জরুরি সংবাদ সম্মেলন করেছে। সেখানে শিশির মনির সবকিছু স্পষ্ট করেছেন যে বিএনপি কি ভণ্ডামি শুরু করেছে। তো এই জন্যে আমরা বিশ্বাস করি জামাত এই জরুরি ভিত্তিতে জাতিকে জানিয়ে দিয়েছে। এর আগে এনসিপি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে, তার আগে শিশির মনির ব্যক্তিগতভাবে কয়েক দফা এই বিষয়ে কথা বলেছেন। আমরা এটা আবার প্রচার করছি। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, সতর্ক থাকি, তাহলে বিএনপির অপচেষ্টা ব্যর্থ হবে। আমরা এই অপচেষ্টা ব্যর্থ করে দিব শিশির মনিরদের নেতৃত্বে। রাত 10টায় 2 মার্চ জামাত ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। প্রেস ব্রিফিং এ অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী শাসন আর ফিরে না আসে, এজন্য সংস্কারের প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে প্রায় 2/3 ভোটে পাশ হয়েছে। এখন দেখেন বিএনপি যে কতটা খারাপ, কতটা নোংরা দল। গণভোটে পাশ হওয়া বিষয় নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেটাকে অস্বীকার করার চেষ্টা করে। এরা কি আসলে গণতান্ত্রিক? গণভোট নিয়ে যারা নাটক করতে পারে, তাদের মতো অগণতান্ত্রিক সত্তা পৃথিবীতে আর থাকতে পারে না। এরা এখন গণভোটকে অকার্যকর করে দিতে আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে। এর ফল অত্যন্তভাবে শিশির মনির বারবার স্মরণ করে যে এর ফল অত্যন্ত খারাপ, এটা বুমেরাং হবে। আমি সহজভাবে বললে যে বিএনপি যে নাটক শুরু করছে, এর ফল বিএনপির বিরুদ্ধে একটা ভয়াবহ গণ অভ্যুত্থান হতে পারে, যাতে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের চাইতেও করুণ। সংসদ সদস্যগণ, যেখানে সংসদ সদস্যগণ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা এই বিষয়টি আলোচনা করবেন। এখন এই বিষয়টি আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য যারা চেষ্টা করছেন, আমরা মনে করি এটা সঠিক নয়। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি জাতীয় সংসদের সদস্যদের পালন করতে দেওয়া উচিত। অথচ এটা বিএনপির লোকজন এই সিস্টেমে আদালতে নিয়ে এসেছে। বিএনপি এখানে ডুয়েল গেম খেলছে, একদিকে আদালত আর একদিকে উপরে উপরে বলছে যে না ঠিক আছে এটা, একদিকে আদালতের মাধ্যমে এগুলো আটকে দেওয়ার চেষ্টা করে। তখন বলবে যে আদালতের এখন তো কিছু করার নেই। মানে হাসিনা কিন্তু এই পলিসি অবলম্বন করে হাসিনা পতন হয়েছিল। কোটা সংস্কার নিয়ে বারবার আদালত বলেছিল না, এমনকি হাইকোর্ট বলেছিল। তো জনগণ হাইকোর্ট ঢুকাই দিয়েছে না পিছনে। রাজনৈতিক বিষয় নিয়ে যদি এভাবে খেলতে যায় হাইকোর্টের মাধ্যমে, তাহলে তার পরিণতি কিন্তু গণ অভ্যুত্থানে পতন। এটা শিশির মনির বারবার ইঙ্গিত দিচ্ছেন। তিনি আরো বলেন, অতীতে জাতীয় সংসদের কিছু বিষয় আদালতের কাঁধে ভর করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তখন সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে এবং জাতীয় বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বিগত 16 বছরে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক, তা আমরা আর দেখতে চাই না। তাই জুলাই জাতীয় সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত। বিষয়টি যেহেতু গণভোটে পাশ হয়েছে, তাই আমরা অবিলম্বে এটি কার্যকর দেখতে চাই। অ্যাডভোকেট শিশির মনির এই বিষয়ে বলেন, 2টি রিট পিটিশন শুনানি হয়েছে, একটি জুলাই জাতীয় সনদ। এই যে রিট পিটিশন, এইটাই হচ্ছে বিএনপির ভয়াবহ পরিকল্পনা। একটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার সভা গঠন এবং সংসদ সদস্য হিসাবে সংবিধান সংস্কার সভার সাপেক্ষে কেন সাংবিধানিক ঘোষণা দেওয়া হবে না, এ মর্মে একটি রুল চাওয়া হয়েছে। যতদিন পর্যন্ত রুল নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত এটি নিষেধাজ্ঞা আদেশ চাওয়া হয়েছে। সিস্টেমটা দেখেছেন, মানে এটা ঝুলিয়ে রাখবে না। 180 দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে জনগণ চূড়ান্তভাবে রাজপথে নেমে যাবে। এবং তখন থেকেই আমি স্পষ্টভাবে বলছি, এটা ভবিষ্যৎবাণী, লিখে রাখেন, 180 দিনের মধ্যে জুলাই সনদ পরিপূর্ণভাবে বিএনপি বাস্তবায়ন করতে না পারলে জনগণ বিএনপির বিরুদ্ধে নেমে যাবে এবং সেই দিন থেকে
বিএনপির কাউন্টডাউন শুরু হয়ে যাবে যে বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না। তখন ভারতে বিএনপির হাত ছেড়ে যাবে, যুক্তরাষ্ট্র বিএনপির হাত ছেড়ে দেবে। ভারত যুক্তরাষ্ট্রের খেলা এটাই যে তারা মাঝে মাঝে হাত ছেড়ে দেন। আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছিলেন। আরেকটি রিট পিটিশন গণভোট অধ্যাদেশ ধারায় যেখানে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্ন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদি 2025 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই সংবিধানকে মানদণ্ড ধরলে তো বিএনপি সরকারই অসাংবিধানিক, এই জন্য সরকার অসাংবিধানিক, সব অসাংবিধানিক। সাংবিধানিক শুধু হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, এইটা, আর সব অসাংবিধানিক। বুঝছেন বিএনপি কোন আগুন নিয়ে খেলছে? রিট পিটিশনে আইন মন্ত্রণালয়, সেক্রেটারি, ক্যাবিনেট ডিভিশন, সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সেক্রেটারির উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে যেন এই বিষয় সংক্রান্ত কোনো পরবর্তী কার্যক্রম গ্রহণ না করা হয়। এই রিটের উপর শুনানি হয়েছে এবং এখানে বিচারকদের যে গতিবিধি যেটা জানলাম যে তারা বিএনপির মাধ্যমে ম্যানেজড, বিএনপি এখানে বসিয়েছে। তার মানে বিএনপি আগুন নিয়ে খেলছে। আমি দেখতে পাচ্ছি বিএনপি এই খেলায়, এই জামাত যে সংবাদ সম্মেলন করছে, এনসিপি সংবাদ সম্মেলন করছে, যেটা সতর্ক করছে, এতে যদি তারা শিক্ষা না নেয়, সতর্ক না হয়, তাহলে বিএনপির কপালে গণ অভ্যুত্থান আছে। তবে গণ অভ্যুত্থান তো আর বললেই হয় না, একটা পর্যায়ে হবে। শুনানিতে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করা হয়েছে। গণভোট তো হয়েই গেছে, প্রশ্নের উপর মানুষ মতামত দিয়েছে। এখানে প্রশ্ন হা বা না দেয়া হয়, তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার অর্থ কি? এখন তো আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের ফলাফলকে। যদিও বলা হচ্ছে প্রশ্নকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু প্রশ্ন তো ইতিমধ্যে ফলাফলে পরিণত হয়েছে, ফলাফলে চ্যালেঞ্জ করা হয়েছে। মানে যুক্তি তর্ক বিবেচনা করলে শিশির মনিদের যুক্তির উপর কোনো যুক্তি নেই, কিন্তু ওই যে বিচারক বিএনপির দলীয়, এই জন্য একটা আশঙ্কা থাকে। দ্বিতীয় প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে, মাত্র কয়েকটি ভিন্ন মত ছাড়া। যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 সালের নভেম্বর মাসে জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সুপারিশ অনুযায়ী বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছে। এই আদেশটিকেও তারা সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয় বলে দাবি করছে। ওই যে বললাম না, বিএনপি যে পথে হাসছে, হাসিনা প্রধানমন্ত্রী বাদে অন্য সব অসাংবিধানিক। তারেক রহমানের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি কোথায়? এটা তো সংবিধানে বাধ্যতামূলক। এই প্রশ্নের জবাবটা দেন পারলে, অন্য কিছু তো দিতে পারবেন না। এটা সহজ প্রশ্ন করলাম বিএনপির বক্তাদের উদ্দেশ্যে। তিনি বলেন, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এটা তাড়াহুড়ো করে দুজন আইনজীবীর মাধ্যমে রিট পিটিশন দায়ের করে। আসলে তারা দায়ের করেছেন, তারা কি পেতে চান? আমি স্পষ্টভাবে সরকার ইন্ধন দেখতে পেয়েছি, কোর্টে সরকার ইন্ধন লক্ষ্য করছে, আইনজীবীদের মধ্যে সরকার ইন্ধন দেখা যাচ্ছে। একটি সুস্পষ্ট উদ্দেশ্য আছে যে বিষয়টিকে আদালতের সাবজুডিস বলে সংসদকে যেন কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়। আমরা আদালতের প্রশ্ন তুলছি, 10 দিন অপেক্ষা করে সংসদ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আদালতের হস্তক্ষেপ কোনো কারণ থাকে না। যেহেতু নভেম্বর মাসে আদেশ হয়েছে, এখানে মার্চ মাস, এতদিন চ্যালেঞ্জ করা প্রয়োজন হয়নি, তাহলে 12 মার্চ পর্যন্ত অপেক্ষা করলে অসুবিধা কোথায়? এই প্রশ্নগুলি সুনির্দিষ্ট উত্তর তারা দিতে পারেনি। আদালতে যা করার শিশির মনিরা করছেন, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন আরো নানানভাবে বলেছেন। এক কথায় যদি বলি, বিএনপি জনগণকে বুঝতে না দিয়ে ভয়াবহ নাটকীয়তা শুরু করছে জুলাইয়ের বিরুদ্ধে। জনগণের উদ্দেশ্যে জামাত জরুরি সতর্কবার্তা দিয়েছে। আশা করি জনগণ বিএনপির এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবে। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে, তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস
জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাত স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলোর রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে। গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। বৃহত্তর স্বার্থে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচন আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এখন এনসিপি বুঝো চালাকি করছিল, জামাতের চাইতে বেশি বুঝছিল তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন 6 জন এমপিগিরি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। দেশ যেদিকে যাচ্ছে তাতে পুরো নির্বাচন এটা বৈধ থাকে না, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন সবাই আক্ষেপ করছে এবং টের পাচ্ছে যে জামাত কি জিনিস। আক্ষেপই করতে হবে। অতএব এখন থেকে যারা দেখছেন যে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন, দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, সবকিছু এলোমেলো করে ফেলেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, 2 নাম্বারই করছে, প্রতারণা করছে জাতির সাথে, এখন থেকে জামাতের সাথে থাকেন। জামাত রাজপথে ডাকলে রাজপথে আসবেন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামাতকে শক্তিশালী করেন, নইলে এই জাতির কপালে বিপদ আছে। এই জাতির আশা আকাঙ্ক্ষার মুক্তির একমাত্র ভরসা জামাত। দেখছেন তো সবাই প্রতারণা করে, কত বড় প্রতারণা, পুকুর চুরি। তারেক রহমান নিজে বলেছেন গণভোটে হা দিন, এখন সেই গণভোটকে অবৈধ ঘোষণা করতে আইনি লড়াই চালাচ্ছে বিএনপির আইনজীবীরা। কত বড় মোনাফেক, মোনাফেক ধান্দাবাজ, কত প্রকার কি কি দেখছেন। তারেক রহমান মোনাফেক। এর মানে ভোট পেতে হলে হা ভোটের পক্ষে বলতে হবে, যদিও বিএনপির বেশিরভাগ লোক না ভোটেই দিয়েছে। কত বড় ছলচাতুরি, প্রতারণা করে ক্ষমতায় এসে এখন গণভোটকে অবৈধ ঘোষণা করানোর চেষ্টা করছে হাইকোর্টের মাধ্যমে। বিএনপির প্রতারণা দেখছেন। অতএব এই জাতির মুক্তি বিএনপির হাতে নাই, এই জাতির মুক্তি জামাতের হাতে, শিবিরের হাতে। বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছে, ক্ষমতায় এসে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় এসে কি করছে, কি অপরাধ করছে না? ধর্ষণ জ্যামিতিক হারে বেড়ে গেছে, কারণ বিএনপির ক্ষমতা ব্যবহার করে বিএনপি সন্ত্রাসীরা এই কাজ করছে, মানুষ হত্যা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের ইতিহাসে যে সুন্দর পরিস্থিতি কখনো ছিল না, সেই সুন্দর পরিস্থিতি যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোর সিট বন্টনের দায়িত্ব ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের উপর, যে যেরকম পারছে ভাগ বাটোয়ারা করে খেয়েছে। এখন একটা নিয়মের মধ্যে এসেছে, প্রতিষ্ঠান প্রশাসন এগুলো সব ঠিক করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। তুমি যত বড়ই ছাত্র নেতা হোক, তোমার ছাত্রত্ব না থাকলে তুমি হলে থাকতে পারবে না। সেই পরিবেশ নষ্ট করে দিতে হল দখল করার উদ্দেশ্যে টেস্ট কেস হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়াবহ হামলা চালিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা। অতএব বিএনপি ছাত্রদল বিএনপিকে ভোট দিয়ে যে কত বড় ভুল করেছেন। বিশেষ করে শহীদদের রক্ত, শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, শহীদদের রক্ত বৃথা যাচ্ছে। এত শহীদ, এত শাহাদাত, এত রক্ত, কত কিছু। তারপরে যে জুলাই সংস্কার, সেগুলো এখন বিএনপি ধামাচাপা দিচ্ছে, বেঈমানি করছে। তো দর্শক, এটা একটা টপিক আমার এই আলোচনা। আরেকটা টপিক হচ্ছে বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এক্ষেত্রে আমি একটু বিরক্ত। দেখেন, চীনকে নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। চীনের ঐতিহাসিক সভ্যতার ইতিহাস রয়েছে, চীনের অনেক টাকা পয়সা আছে। একসময় যুক্তরাষ্ট্র অনেক টাকা পয়সা দিয়ে সুপার পাওয়ার হয়েছে, হিউম্যানিটেরিয়ান বিভিন্ন এইড দিত এবং সারা পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্রের দালাল ছিল। কিন্তু চীন টাকা আছে, কিন্তু ধৈর্য একটা দেশ, কিচ্ছু করতে পারে না। জামাতের সাথে চীনের ভালো সম্পর্ক ছিল,
জামাতের ভারতের হেজিমনির বিরুদ্ধে চীনকে বাংলাদেশের দরকার অনিবার্যভাবে। কিন্তু চীন ইনভেস্ট করছে, টাকা পয়সা দিতে রাজি হয়, জামাতের আমিরের কাছে বারবার আসে, সবাইকে দাওয়াত টাওয়াত দেয়, কিন্তু কাজের বেলায় দইঞ্চা, কিচ্ছু করতে পারে না। বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে ভারত এবং আমেরিকা খেলে দিল, আর চীন দইঞ্চার মতো চেয়ে চেয়ে দেখলো। এই কিছু গর্ধব আছে না, যে টাকা পয়সা আছে আর কিছু করতে পারে না। চীন হচ্ছে একটা গর্ধব টাইপের রাষ্ট্র, মাথা মোটা টাইপের রাষ্ট্র। কিছু আবিষ্কার আর কিছু ব্যবসা বাণিজ্যের বাইরে এরা বোঝে না। এই জন্য চীন কোনোদিন সুপার পাওয়ার হতে পারবে না, চীন তেমন কিছুই করতে পারবে না। চীনপন্থীরা কোনো দেশে ক্ষমতা আসলে টিকতেও পারে না। এরা পারে অবরণ ঘটাতে, একটা দেশ ধ্বংস করতে। যেমন মিয়ানমারের চীনপন্থীরা মিয়ানমারকে অশান্ত করে রেখেছে। আর ভারত চীন কিভাবে খেলে দেখছেন? বাংলাদেশে চীনের কোন স্ট্র্যাটেজিক স্বার্থ আছে, অথচ ভারতকে কেনার মতো টাকা আছে চীনের। তা আমিরে জামাতের সাথে দেখা করেন চীনের, এগুলো দুধ ভাত। এটা বোঝার জন্য সবচেয়ে বড় ইস্যু আপনি ইরানের দিকে তাকিয়ে দেন। ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার চীন, অথচ ইরানকে একদম তছনছ করে দিচ্ছে, চীন দৈঞ্চের মতো বসে আছে। এরকম মিত্র দিয়ে কি করে? এই জন্য আমিরে জামাতের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ এগুলো থেকে অনেকটা বিরক্ত। সাক্ষাৎ করেন আসছে, কিন্তু চীন তেমন কিছু করতে পারে না। বরং ভারত এবং আমেরিকা এই দুইটার সাথে কিভাবে রাজনীতি করা যায় এই বিষয়ে ভাবতে হবে। চীনকে গুরুত্ব দিয়ে লাভ নাই। চীনকে এই জন্য হাসিনা এভাবে ঘুরাতো, হাসিনার পিছনে পিছনে ঘুরেছিল, বুঝতে পারছেন?